একটি গ্রামের নাম আলীনগর। এই গ্রামের পাশে একটি পুরনো অভাবপুর জমিদার বাড়ি রয়েছে, প্রায় 100 বছর ধরে পরিত্যক্ত। মানুষ বলে এই বাড়ির ভেতরে পিশাচ পিশাচ ঘোরে, যার নাম নিশির পিশাচ। সন্ধ্যার পরে কেউ গেলে আর ফিরে আসে না। সেই গ্রামেই দুইজন খুব ভালো বন্ধু ছিল। একজনের নাম আলামিন, অন্যজনের নাম সাগর। তারা খুব চঞ্চল টাইপের ছিল, কিন্তু বেশ ভালো বন্ধু ছিল। একদিন গ্রীষ্মের দুপুরবেলা, চারিদিক গরমে রৌদ্রে খা খা করছে। সবাই যখন আমবাগানে বসে বসে প্রকৃতির একটু হাওয়া গায়ে লাগিয়ে শান্তি অনুভব করছে, ঠিক সে সময় গ্রামের বৃদ্ধ লোকেরা বসে বসে সেই জমিদার বাড়ি নিশির পিশাচ সম্পর্কে কথা বলতে শুরু করলো। একজন মুরব্বী হঠাৎ বলে উঠল, এই তোমরা জানো, ওই জমিদার বাড়িতে কিন্তু একটা চুল ছাড়া মেয়ে আছে। মেয়েটা চুল ছেড়ে রাত্রিবেলা ঘুরে বেড়ায়, কিন্তু কারোর সাথে কথা বলে না, কেমন দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে, খুব নাকি ভয়ঙ্কর। পাশের থেকে আলামিন সাহেব এ কথাগুলো শুনছিল। আলামিন সাহেব মোটেও এগুলো বিশ্বাস করে না, তবে পাশাপাশি সাগর একটু ভয়ই পেল। কিছুটা সময় যাওয়ার পরে আলামিন সাগরকে বলেই উঠল, এই বন্ধু, সবাই তো বলছে ওই নিশির পিশাচ নাকি জমিদার বাড়িতে ঘুরে বেড়ায়। আমার না ভূত দেখার খুব ইচ্ছে। সাগর, তুই যাবি? তাহলে কিন্তু আমরা ভূত দেখতে পারবো। ভূত কাকে বলে বুঝতে পারবো। চল না বন্ধু, আমরা একদিন চুপি চুপি রাত্রিবেলা ভূত দেখে আসি। সাগর একটু ভয় পেয়েই বলল, না না, যাওয়া যাবে না। যদি সত্যি সত্যি ভূত থাকে। একদিন রাত্রিবেলা, রাত তখন ঘড়িতে প্রায় 12টা। তারা দুইজন টর্চ হাতে জমিদার বাড়ির সামনে। চারিদিকে জঙ্গল, দরজা আধখোলা। জমিদার বাড়িটা যেন ঠিক রাত্রিবেলা এক ভূতের রাজ্যে পরিণত হয়েছে। প্রকৃতি যেন সত্যি ভয় পাইয়ে দিচ্ছে দুইজনকে। তবে আলামিন খুব সাহসী ছিল। সে তার বন্ধুকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেই পড়ল। বাড়ির ভিতরে ঢুকতেই মনে হয় সময় থেমে গেছে। ঘড়ির কাঁটা চলছে না, বাতাস নেই, এমনকি মনে হচ্ছে টর্চের আলো দুর্বল হয়ে আসে। হঠাৎ হঠাৎ তারা সামনে দেখতে পায় একটি লাল শাড়ি পরা মেয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, চুল মুখ ঢেকে রেখেছে। আলামিন সাহস করে বলেই ফেলল, আপনি কে? কোনো উত্তর নেই। মেয়েটি ধীরে ধীরে পিছন ফিরে ঘুরে দাঁড়ায়। ঘুরতেই তারা দুইজন শরীর দিয়ে একটি ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। যে মেয়েটি পিছন ফিরে ঘুরে দাঁড়ালো, তার মুখে রক্ত পচা রক্ত, শীর্ণ গা, চুল দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে, যেন এক ভয়ঙ্কর দৃশ্য। সাগর পুরোপুরি ভয় পেয়ে গেছে, কিন্তু আলামিন ভয় পেলেও সাহস দেখানোর অভিনয় করে পাশাপাশি দাঁড়িয়ে পাথরের মতো মূর্তি হয়ে গেছে। হঠাৎই সেই মেয়েটি তাদের সামনে গায়েব হয়ে যায়। আলামিন যেন প্রাণ ফিরে পেল। হঠাৎ আলামিন সাগরকে বলল, বন্ধু, ওই যে পাশের রুমে, চ গিয়ে দেখে আসি। রুমটা যেন একটু সুন্দর রয়েছে। রুমটার ভিতরে গেলে অবশ্যই কিছু পাওয়া যাবে। না না, ওইদিকে যাওয়া যাবে না, খুব ভয় লাগছে বন্ধু। চ আমরা এখান থেকে চলে যাই। দেখলি না কি ভয়ঙ্কর। আমাদের মনে হয় প্রাণে বাঁচার সুযোগ দিয়েছে। চ আমরা চলে যাই। কিন্তু আলামিন ছেড়ে যাওয়ার মানুষ নয়। সে সাগরকে বলল, চ দেখে আসি না, ওই রুমটা তো বেশ সুন্দর।
এত পুরনো বাড়িতে এত সুন্দর রুম, চ দেখেই আসি। আলামিন এবং সাগর খুব ভয়ে ভয়ে পা ফেলে সেই রুমটির ভিতরে গেল। সেখানে তারা খুঁজে পায় একটি পুরনো ডায়েরি। ডায়েরি থেকে জানা যায় এই বাড়ির জমিদার ছিলেন রজব আলী, এক নির্মম অত্যাচারী। তিনি এক দরিদ্র মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন, যার নাম ছিল নিশি। কিন্তু সন্দেহবশত নিশিকে নির্দয়ভাবে পুড়িয়ে হত্যা করেন। নিশি শেষ নিঃশ্বাসে অভিশাপ দিয়ে বলে যান, আমি ফিরে আসব, রক্তের বদলা রক্তে নেব। এবার সাগর এবং আলামিন দুজনেই ভয় পেয়ে যায়। তারা সেই জমিদার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চায়। তাদের ভূত দেখার ইচ্ছে আর নেই। আলামিন এবং সাগর যখন বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছিল, ঠিক সে সময় তারা দেখে দরজা জানলা সব বন্ধ। ঘরের ভিতরে একটিও জায়গা নেই যেখান দিয়ে তারা বেরোতে পারবে। হঠাৎ করে ঘরটি যেন কেঁপে উঠল। দরজাগুলো জানালাগুলো কাঁপছে, মনে হচ্ছে খুব জোরে ভূমিকম্প হচ্ছে। তারা চিন্তা করে দেখলো এভাবে এখান থেকে বের হওয়া সম্ভব নয়, কিন্তু কি করবে? হঠাৎ তাদের মনে হচ্ছে যে কেউ যেন তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পিছন ফিরতে দেখে কেউ নেই। হঠাৎ তারা কিছু খুঁজে না পেয়ে এক সাইডে ছাই দাঁড়িয়ে রয়েছে। আলামিন এবং সাগর কি করবে বুঝতে পারছিল না। ঠিক সে সময় এক কোণে থেকে বহুত জোরে একটি চিৎকার ভেসে ওঠে। এক নরপিশাচ যেন তার কণ্ঠে বলছে, তোমরা এসেছো কেন এখানে? এখানে থেকে তোমরা তো কেউ ফিরে যেতে পারবে না। হঠাৎ ঘড়ির কাঁটা যেন থেমে যায়। ঘর ঠিক আগের মতোই কাঁপতে থাকে। সেই সময় সাগর জ্ঞান হারায়। সাগরের সাথে সাথে আলামিনও সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারা দুজনেই যখন অজ্ঞান অবস্থায় সেই রুমের ভিতরে পড়েছিল, ঠিক সে সময় আলামিন স্বপ্নে দেখে সেই জমিদার বাড়ির নরপিশাচ, সেই পিশাচিনী তাকে বলছে, আমার দাও হয়নি ঠিক মতো, কেউ আমার নাম নেয় না, কেউ আমাকে স্মরণ করে না। তুমি কি পারো আমাকে আলো দিতে, আমাকে মুক্তি দিতে? আলামিন ঠিক সে সময় জেগে ওঠে, যেন নিশির সেই কবর থেকে উঠে এসেছে। পাশে তখনও অজ্ঞান হয়ে পড়েছিল সাগর। আলামিন খুব দ্রুত সাগরকে জাগানোর চেষ্টা করল। অবশেষে সাগরের যখন চোখ খুলল, তখন তাকে আলামিন বলল, বন্ধু, আমি একটা কাজ করতে চাই। এই বাড়ির নিশির জন্য আমার একটা কাজ করা উচিত বলে মনে হচ্ছে। সাগরের মনে হয় ততক্ষণে তেমন কোনো কিছুই মনে নেই। সাগর তাকে বলল, আমার কেন জানি শরীরটা খুব খারাপ করছে। আমি এখানে এসেছি এবং অনেক ভয় পেয়েছি। চল না, আমরা এখান থেকে চলে যাই। ভাল লাগছে না। তুই আবার কি করতে চাস? এই শোন, এই বাড়ির যে নরপিশাচ নিশি রয়েছে না, তাকে আসলে কেউ ভালোবাসেনি। তার ঠিকমতো মৃত্যুতে কোনো সৎকা হয়নি, তাকে কাফন করানো হয়নি। সে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। আমরা এসেছি, আমাকে স্বপ্নে সে বলেছে তাকে আমরা একটু কাফন দিতাম, দোয়া করতাম, তার কবরের কাছে গেলে সে শান্তি পেত। চল না, আমরা তাকে অন্তত শেষটুকু একটু শান্তি দিই। তারা সেই জমিদার বাড়ির পেছন দিকে ভাঙা কুয়োয় গিয়ে নিশির খবর খুঁজে পায়। সেই কবরে আলামিন সেই চাদর দিয়ে কাফন দেয়। কবরের পাশে দাঁড়িয়ে দুজনেই দোয়া করে। হঠাৎ প্রকৃতি যেন এক অন্য আশঙ্কা দেয়। ঝড় উঠে
সকল আলো নিভে যায়, সব নীরব হয়ে যায়। একসময় হালকা আলো আসে, নিশির ছায়া দূরে চলে যেতে থাকে। তবে ঠিক তখনই এক গাছের নিচে সাগর চিৎকার করে ওঠে। তার পেছনে সেই নিশি দাঁড়িয়ে, চেহারা ভয়ানক। তোমরা দেরি করে ফেলেছ, আমি আর থামবো না। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখতে পায় সেই জমিদার বাড়ির সব দরজা জানালা খোলা, ভিতরে শুধু দুটো পায়ের ছাপ, রক্তের। আলামিন আর সাগর কোথাও নেই, শুধু ডায়েরিতে একটি নতুন লাইন যুক্ত হয়েছে। তাদের মতো কৌতূহলী সবাইকে আমি অপেক্ষা করে থাকি। জমিদার বাড়ির আগে এরকম অনেক ঘটনা ঘটেছে নাকি? তবে সাগর আর আলামিন নিজের জীবন চলে গেলেও সেই নিশির আত্মাকে শান্তি দিতে পেরেছে বলে সে ডায়েরির শেষ পৃষ্ঠায় আরও একটি লাইন যুক্ত ছিল। শেষ মুহূর্তে আমি শান্তি পেলাম, তবে যারা আমাকে শান্তি দিল তাদের ছাড়া আমার যেতে মন চাইছিল না, তাই দুজনকে সাথে নিয়েই চলে গেলাম।